রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথা নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের ভিডিও প্রথমেই তোমাদের সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। কারা কারা মেলায় গেছো, কারা কীরকম রথে আনন্দ করছো অবশ্যই কমেন্টে জানিও। আসলে এই ভিডিওটা রথের দিনের তোলা, কিন্তু ওই যে আপলোড করতে একটু দেরি হয়ে যাচ্ছে, যার জন্য ঠিকঠাক করে আর কি ডেটে মিলে উঠছে না। তো তোমরা কারা কারা রথে কীরকম আনন্দ করছো, কাদের বাড়ির ওখানে কীরকম রথ হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আসলে কি বলো তো, সব জায়গার রথ তো দেখা সম্ভব হয় না, তবে তোমরা যখন কমেন্টের মাধ্যমে জানাও তখন কিন্তু অনেক কিছুই জানা যায়। তো সকালবেলা উঠেই প্রথমেই যেমন রান্নাঘরে ঢুকতে হয় ঢুকে পড়েছি। আর তোমাদেরকে তো বলেছিলাম কৌশিক এখন অফিস একটু আগিয়ে গেছে, যার জন্যে আরও একটুখানি আগে করেই অফিসে ঢুকতে হচ্ছে। তো ওইদিকে হচ্ছে ডিম সেদ্ধ আর 4 পিস মতো চিকেন ছিল, তো সেটাকেও একটু সেদ্ধ করতে বসালাম। তো কৌশিক অনেক দিন ধরেই বলছিল যে ওকে একটুখানি চিকেন ভর্তা বানিয়ে দিতে, কিন্তু না মানে রবিবারে যখন চিকেন আনা হচ্ছিল তখন আলাদা করে যে একটু তুলে রাখবো সেটা হয়েই উঠছিল না, ওই রান্না করে ফেলছিলাম। তো গতদিন মনে করে সরিয়ে রেখেছিলাম, তো সেইটা দিয়ে আজকে চিকেন ভর্তা বানাবো। তো ওইদিকে তো দেখলে মশলার মধ্যে কী কী নিয়েছি, শুধু এক্সট্রা নিয়েছি হচ্ছে 4 মগজ আর একটুখানি গোটা গোলমরিচ নিয়েছিলাম আর কি। এইগুলো দিলে না গ্রেভিটা খেতেও সুন্দর হয় আর গ্রেভিটা একটুখানি ঘনও হয়, তো সেই আর কি। আর চিকেন ভর্তা বানানো বলতে গেলে বলতে পারো একদমই নর্মাল আমরা যেরকম চিকেন করি সেই রকমই চিকেন, শুধু বলতে পারো আর কি নর্মাল চিকেনে যেমন গোটা গোটা চিকেন থাকে, এখানে চিকেনটা একটু সেদ্ধ করে একটু ছিঁড়ে ছিঁড়ে নিতে হয়। আর এটা তোমরা শুধু মুখে খেলেও ভালো লাগবে, প্লাস যদি ভাতের সাথে অতটা যায় না, কিন্তু মানে ধরো নান, রুটি, লুচি এগুলোর সাথে দুর্দান্ত যায়। তো এইখানে মানে মাংসের যেরকম মশলা দেওয়া হয় তো সেই রকমভাবেই মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর দিয়েছিলাম হচ্ছে একটুখানি টক দই, তো সেটাও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যে চিকেনগুলো দেখলে না বয়েল করা চিকেনগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছিলাম, তো সেগুলোকেই এখানে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো। আর তার আগে কিন্তু অবশ্যই চিকেনের যে স্টকটা ছিল আলাদা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিতে হবে। দিয়ে হচ্ছে এখন এখানে ঢাকা দিয়ে রেখেছি, আর মিনিট 5 কি ঢাকা দিতে পেরেছিলাম, হাতে সময় কম ছিল। আসলে কি বলতো, এই রান্নাগুলো সহজ, কিন্তু সকালবেলা একদিকে ভাত করা একদিকে রুটি করা তার মাঝখানে এইসব করা, তখন যেন মনে হয় আর দুখানা হাত যদি থাকতো তাহলে খুব ভালো হতো। তো যার জন্য বেশিক্ষণ আর মানে কষিয়ে ঢাকা দিতে পারিনি, খুব তাড়াতাড়ির মধ্যেই রান্নাটা করে, যার দেখতেই তো পাচ্ছ হয়েছেও একদম অল্প। তাও ধরো একখানা ডিম গ্রেট করে দেওয়া ছিল বলে আর কি একটুখানি কোয়ান্টিটিতে বেড়েছে। তো যেটুকু যা ছিল কৌশিক একটুখানি খেয়ে গেছে, আর বাদ বাকিটা ওকে টিফিনেই দিয়ে দিয়েছি, কারণ ওইটুকু ভর্তা আর কী রাখবো, রাখলে আর কিছু থাকবে না। তো এদিকে হচ্ছে এখন বাদ বাকি রুটিগুলো করব, তো তার আগে ভাবলাম এদিকে হচ্ছে ডালটা বসিয়ে দিই, কারণ এখন আমাকে প্রায় 7-8খানা রুটি করতে হবে। তো যতক্ষণে রুটি কটা করবো তারপরে ধরো টেবিল পরিষ্কার করা থাকে, বেসিনে বাসনপত্র থাকে, সেগুলো নামানোর থাকে। তো হাতে হাতে ওই সব কাজগুলো করতে করতে না এদিকে আমার ডালটা হয়ে যাবে। তো সেই মতো এখানে হচ্ছে 1 ফোড়নে ডালটা বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে হচ্ছে এখন বাদ বাকি রুটিগুলো সমস্ত করে নিচ্ছি। আর জানো তো সকালবেলায় রুটি কটা করতে ইদানিং এত কষ্ট হচ্ছে না, এত গরম লাগছে। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা যেন কোনোভাবেই কমতে চাইছে না, যার জন্যে ওই আগুনের তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে না আমার রুটি করতে এত কষ্ট হচ্ছে, মানে রান্না করতেও অতটা কষ্ট হচ্ছে না যতটা রুটি কটা করতে হচ্ছে। তো মনে হয় কতক্ষণে রুটিগুলো সমস্ত শেষ করব। তো রান্নাঘরের কাজ আপাতত এইটুকু রেখে চলে এসেছি হচ্ছে ওপরে, কারণ ওপরে অনেক কাজ বাকি রয়েছে। আর সবথেকে বড় কথা, এক ঢিবি জামা কাপড় রয়েছে, তো সেগুলোকেও গোছাতে হবে। তো যার জন্যে আগে এই কাজগুলো করতে চলে এলাম, কারণ এগুলো না বেলা হয়ে গেলে আমার করতে ইচ্ছা করবে না। বেলা হলে তাও ইচ্ছা না থাকলেও এদিক সেদিক করে রান্নাটা করে ফেলা যায়, কিন্তু তখন না এসে আর ওই 10টা-11টার সময় এসে না ঘর গোছাতে একদমই ভালো লাগে না, তখন মনে হয় থাক আবার পরের দিন করব। তো সেই জন্যে রান্না ওইটুকু সেরে রেখে চলে এসেছি হচ্ছে উপরে। রান্না সেরকম কিছু নেই, শুধু একটু মাছ রান্না করব তাহলেই হয়ে যাবে। আর সবথেকে বড় কথা, আজকে তাড়াতাড়ি করছি, আজকে তো রথযাত্রা, তো গত পূর্ণিমাতে না একটু ব্যস্ত ছিলাম, তো যার জন্য রাধা মাধবকে না স্নান করিয়ে আর কি পোশাক পরিবর্তন করা হয়নি, তো সেইটা আজকে করব। দেখলাম রথযাত্রাতেই করি, স্নান যাত্রাতে করতে পারিনি, তো কি হয়েছে।
তো সেইটাও একটা প্ল্যানিং নিয়েছি করব। তো মোটামুটি ঠাকুরের জন্য ফুল মালা মিষ্টি সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, শুধু এবার আমার মানে পুজো করতে বসতে যেটুকু দেরি। তবে আজকে ঠাকুরকে আর কি সমস্ত ঠাকুরকেই তো নামিয়ে স্নান করাবো, তারপর আজকে বৃহস্পতিবার আছে, মা লক্ষ্মীকেও নামিয়ে একটুখানি ভালোভাবেই স্নান করাবো। তো যার জন্য আজকে পুজো করতে প্রায় আমার ধরো 2-2.5 ঘন্টা লেগেছে, 2 ঘন্টাতে হয়নি 2.5 ঘন্টা মতো লেগেছে। তো একটানে অতক্ষণ বসে বসে পুজো করে না, তারপরে যখন আর কি মানে সন্ধ্যের দিকে এত ব্যথা না, বিশ্বাস করবে না, মানে আমি পা পেতে দাঁড়াতে পারছি না, মানে সোজা হয়ে দাঁড়াতে গেলে কোমরে এত লাগছে, এত ব্যথা হয়ে গেছিলো। তো সোনালি সাহা দিদিভাই বলেছো না যে কোমরে ব্যথার জন্য বেল্ট ইউজ করতে পারো। এবার কি বলো তো, ওই বেল্ট ফেল্ট পরে না মানে রান্নাঘরে কাজ করতে যাবো, বারবার নিচু হতে হয়, তখন পেটে চাপ লাগে। তারপরে ধরো পুজো করতে বসবো, বেল্ট তো সবসময় কাচা হয় না, ওই অপরিষ্কার বেল্ট পরে তো পুজো করতে বসা যায় না, যার জন্য ওই বেল্ট পরবো করে আর বেল্ট পরা হয় না। বেল্ট সত্যি কথা বলতে আমার আছে, কিন্তু ওই মানে সাজানোর জন্যে আছে, পরা আর হয়ে ওঠে না। তো এদিকে ঘরটা মোটামুটি একটুখানি পরিষ্কার করে নিয়েছি। এইবার এই দেখো চেয়ারে এত জামা কাপড়, তো সমস্ত জামা কাপড়গুলো গোছাতে হবে। তো কৌশিক এখানে 2-1টা গুছিয়েছিল, তো সেগুলো দেখলাম যেভাবে গুছিয়েছি আনলার থেকে শুধু বারবার পড়ে যাচ্ছে। তো সেগুলোরও সব যে কটা, আর বেশি না 2-3টে মতো ছিল, তো সেইগুলোকেই আবার নতুন করে ভাঁজ করলাম। আর এই যে এখন যে নাইটিগুলো আমার আনলায় থাকবে সেগুলোকে আর কি হাতে হাতেই ভাঁজ করে নিচ্ছি, এগুলো আর বিছানায় রেখে করবো না। তো একজন দিদিভাই জিজ্ঞেস করেছিলে যে আমি জামা কাপড় কীভাবে মানে ভালোভাবে ভাঁজ করি। তো দেখো দিদিভাই, ওইভাবে তো মুখে বলা সম্ভব না, দেখো আমি তোমাকে দেখিয়ে দিলাম, মানে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবেই আমি প্রত্যেকটা ভাঁজ করি আর কি, যে জামা কাপড়টা যেখানে রাখবো তখন কিন্তু সেইভাবে ভাঁজ করি। যেমন ধরো এখন আনলায় তো রাখছি, আনলায় জামা কাপড়গুলো যদি একটু লম্বায় ভাঁজ করা হয় রাখতে সুবিধা হয়, আবার যেগুলো ধরো ওয়ার্ড্রপে ঢোকাবো সেগুলো আবার একটু ছোটো ভাঁজ করলে রাখতে সুবিধা হয়। তো যখন যে জামা কাপড়টা যেখানে রাখবো তখন সেই মতো আর কি সব ভাঁজ করে নিই। আর আজকে দেখলে তো কৌশিকের অনেকগুলো শার্ট জমেছে আর কি, ওগুলো না চেয়ারে ঢিবির মধ্যে ছিল, এত ভাঁজ পড়ে গেছে না, এগুলোকে আয়রন না করলেই নয়। দেখো এত ভাঁজ পড়েছে, আর এগুলো যদি বিছানার নিচে দিয়ে করতে যাই না প্রায় 4-5 দিন রাখতে হবে, কিন্তু অতটা তো সময় নেই। এগুলো সব কৌশিকের অফিসে পরে যাওয়ার জামা, তো সেই জন্যে দেখলাম ইস্ত্রি যতক্ষণ করতেই হবে আর ফেলে রেখে দরকার নেই, তাড়াতাড়ি করে ইস্ত্রিটা করে ফেলি। আমার গত ভিডিওতে সুচরিতা মণ্ডল দিদিভাই লিখেছো ঠাকুরকে খুব সুন্দর সাজিয়েছো, দেখে মন ভরে গেল। থ্যাংক ইউ দিদি। আর আজকের ভিডিওটা দেখেও জানিও ঠাকুরকে কেমন লাগছিল সাজাতে। আজকে তো পোশাক পরিবর্তন করা হয়েছে। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, ঠাকুরকে ধরো অনেক দিন একই জামা কাপড় পরিয়ে রেখেছি, তারপর যদি নতুন জামা না হলেও যদি পুরনো জামাও কোনো একটু চেঞ্জ করে ঠাকুরকে স্নান টান করিয়ে বসায় না, তখন যেন আরও সুন্দর লাগে সবাইকে দেখতে। তো আজকেরটা দেখে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে। আর বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকেও দিদিভাই লিখেছে, আমি আগেও বলেছি তোমার বাড়ির ঠাকুরঘর দেখতে আমার খুব ভালো লাগে গো। থ্যাংক ইউ দিদি। আসলে কি বলো তো, আমারও ইচ্ছা করে প্রায় প্রত্যেকটা ভিডিওতেই পুজোর ভিডিও দিতে, কিন্তু ওই যে পুজো জিনিসটা না একটু শান্ত মনের ব্যাপার, তো তাই যেদিনকে হাতে ধরো একটু বেশি সময় থাকে সেদিনকেই আর কি ভিডিও করা হয়, নাহলে অফ ক্যামেরাতেই ভালোভাবে পুজোটা দিয়ে নিই। আর সম্পিতা পাল দিদিভাই লিখেছে, তোমার রান্না পুজো সব দারুণ হয়েছে, ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদি। আর কৃষ্ণা ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই লিখেছে যে তোমার মাথায় অনেক বুদ্ধি, আমিও এই বুদ্ধিটা শিখে নিলাম। থ্যাংক ইউ। তবে কোন বুদ্ধিটার কথা বললে সত্যি আমি বুঝতে পারিনি, তবে সেই বুদ্ধিটা যে তোমার কাজে লেগেছে সেটা শুনে ভীষণ ভালো লেগেছে। আর অর্পিতা দে জয়ী আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো যে দিদিভাই তোমার রান্নাগুলো খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আর একজন দিদিভাই কমেন্ট করেছে যে আমার লাকি ব্যাম্বু ট্রিটা খুব সুন্দর, ও জাম্মানা কমেন্ট করেছে লাকি ব্যাম্বু ট্রিটা খুব সুন্দর। আসলে কি বলো তো, ওই গাছটা না প্রায় বছর 2-এর পুরনো, যার জন্যই অতটা বড়। আর একটা ছোটো টবেও সেম লাকি ব্যাম্বু লাগিয়েছে, কিন্তু সে ভীষণ আস্তে আস্তে বাড়ছে। আসলে গাছের যখন একটা গ্রোথ চলে আসে না, তখন এমনিই গাছ বেশ তত্তর করে বাড়তে থাকে। আমার এই বড় গাছটা যতটা তাড়াতাড়ি বাড়ছে, কিন্তু জানো তো সেই ছোটো গাছটা অতটা বাড়ছে না, ওটাকে বাড়াতে এখনও বেশ খানিকটা সময় লাগবে। আর কমেন্ট করেছিল শতাব্দী বর্মন রয় আইডি থেকে দিদিভাই, জয়িতা মিত্র দিদিভাই, জিনিয়া রয়, পায়েল 36 থেকে পায়েল দিদিভাই। তো দিদিভাই তুমি অবশ্যই জানিও কেমন আছে, আর তোমার পুচকিটাও কেমন আছে অবশ্যই জানিও। তবে বিশ্বাস করো খুব ইচ্ছা করে ওর একটা ফটো দেখতে, তো তুমি যদি কোনোভাবে একটা ফটো ওর পাঠাতে পারো তাহলে ভীষণ ভালো লাগবে। আসলে ছোটো ছোটো বাচ্চাদের ছোটো ছোটো হাত পা মুখ দেখতে এত ভালো লাগে না। আর অন্বেষা ভট্টাচার্য আইডি থেকে দিদিভাই লিখেছো, যখনই হাঁপিয়ে যাবে তখনই একটু জল খাবে,
একটু ভালো লাগবে, এটা গরমে হয়। হ্যাঁ গো, আমারও সেইটাই হচ্ছে। তারপরে ধরো এতবার উপন্যাস তো থাকেই অগণিতবার, যার জন্যেই হচ্ছে মাঝে মধ্যে হাঁপিয়ে যাচ্ছি। আর একটা বলতে পারো আমার দোষ আছে, সেটা হচ্ছে আমি জল খুব কম খাই। মানে আমার যদি তীব্র গরমও থাকে না, আমার কাছে 2 লিটার জল মানে আমি প্রচুর জল খেয়ে ফেলেছি। আমি হার্ডলি ধরো ওই 1 থেকে 1.5 লিটার মতো জল খাই। আমার জল খেতে একদম ভালো লাগে না। দ্বিতীয়ত আমি যদি মনে করি জল খাবো পেট ভরে, তাহলে না আরও হাঁসফাঁসানি লাগে। ওই 2 ঢোক করে জল খেতে না সারাদিনে হয়তো খুব বেশি হলে 1.5 লিটার জল হয়। আর যেদিনকে 2 লিটার খেয়ে ফেলি সেদিনকে তো আমি তার মানে প্রচুর জল খেয়ে ফেলেছি। তাই ওই জল খাওয়ার সাথে আমার সাথে সম্পর্কটা খুবই খারাপ। তো যার জন্যে মাঝে মধ্যে শরীর টরীরও খারাপ হয়ে যায়। আর পৌলমী দিদিভাই লিখেছো, গতকাল তোমার অ্যানিভার্সারি ছিল, 12 বছর হয়ে গেল দেখতে দেখতে। হ্যাপি অ্যানিভার্সারি দিদিভাই, তবে অনেকটাই লেটে জানানো হলো। কেমন কাটিয়েছো দিনটা, কী কী অ্যারেঞ্জমেন্ট করেছো, যদি সম্ভব হয় অবশ্যই কমেন্টে জানিও। আর মানুষ মেলোডি থেকে বোন তো অনেক কমেন্ট করেছো, তো তোমাকে তো বলেছিলাম কেমন তুমি সব কিছু কাটিয়েছো, কী কী রিচুয়ালস হলো সমস্ত কিছু কিন্তু জানিও। এই ভিডিওর কমেন্টে না হলেও পরের যে কোনো একটা ভিডিওর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর লোপামুদ্রাদি কমেন্ট করেছে, আমার সাথেও কোনো দিন হয়নি, তবে অনেক দিন আগে যখন শ্বশুরবাড়িতে থাকতাম তখন তিতো হয়েছিল ঝিঙে। আমিও জানো তো এত ঝিঙে রান্না করি, কোনো দিন আমার ঝিঙে এত তেতো হয়নি, সেদিনকেই ফার্স্ট টাইম ওই রকম হলো, যার জন্যে আমি ওই আলু বেছে বেছে খেয়েছিলাম, ঝিঙেগুলো খেতেই পারিনি, এত তেতো লাগছিল। আর পৌলমী দিদিভাই লিখেছো, খুব সুন্দর লাগছে, যেমন তুমি সুন্দর তেমনি তোমার ঠাকুর ঘরও। থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছো পিয়া। আর একজন দিদিভাই লিখেছো, ঝিঙে বেশি তেতো হয়, পোস্ততে হলুদ দেবে না। পোস্ত তো জানো তো আমাদের বাড়িতে তো সবাই হলুদ দিয়েই খায়, তবে আমার দিদা করতো নিরামিষ পোস্ত, হচ্ছে একদমই হলুদ ছাড়া। আর দিদা না সেটা দিয়ে ঠাকুরের ভোগ দিত, সেই পোস্তর টেস্ট এত সুন্দর আসতো না, সেই টেস্ট আর আসে না। তবে আমাদের বাড়িতে না পোস্ত করলে একটুখানি হলুদ, তারপরে ধরো একটু শুকনো লঙ্কা বেটে দেওয়া হয়, যাতে একটু বেশ ঝাল ঝাল হয়। আর কমেন্ট করেছিল সুপর্ণা ঘোষ পাল আইডি থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল শতাব্দী সরকার দিদিভাই। আর আসিফ ফারজানা থেকে ফারজানা দিদিভাই লিখেছো, আমার শাশুড়ি আম্মা নেই, বাংলায় গেছে ট্রিটমেন্ট করতে, একা হাতে অনেক কাজ করতে হচ্ছে, ছোট বাচ্চা নিয়ে যে কি কষ্ট দিদিভাই বুঝতে পারছি। হ্যাঁ গো, একা হাতে থাকলে তো কাজ করতে একটু কষ্ট হয়, তারপর যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো আর কথাই নেই, বাচ্চাকে সামলাবে না, ঘরের কাজ করবে না, নিজেকে দেখবে, বুঝতে পারি গো কষ্ট হয়। তবে কি বলো তো, যখন যেরকম পরিস্থিতি তখন তো সেটার সাথে মানিয়ে নিতেই হবে। আর কমেন্ট করেছিল মমতারা খাতিন আইটি থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আগের মতো ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, তা সত্ত্বেও তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, বিশ্বাস করো যেদিনকে ভিডিও দিতে পারি না সেদিনকে বড্ড মনটা খারাপ লাগে। তখন আবার মনে করি কতক্ষণে একটা নতুন ভিডিও শ্যুট করে এডিট করে আবার তোমাদের সামনে তুলে ধরবো। তো এইদিকে তো দেখলে অনেকক্ষণ আগেই নিচে চলে এসেছি। আজকে একদম সিম্পল পাতলা করে মাছের ঝোল করেছি, কারণ এখন অন্য কিছু করার মতো সময় নেই, কারণ যত অন্য কিছু করতে যাব ততই তো সেটা সময় লাগবে। আর বললাম না আজকে পুজোর ওখানে অনেকক্ষণ সময় লেগেছে, তো তার জন্যই তাড়াহুড়ো করছিলাম যে কতক্ষণে আর কি পুজোটা শেষ করব। তবে জানো তো আজকে রথের দিনে প্রথমে একটু মনটা খারাপই ছিল, কারণ আজকে রথ টানতে যেতে পারবো না, মাও ব্যস্ত থাকবে, কৌশিকও বাড়ি নেই, কে যাবে বলো। তো সেই জন্যে যাওয়ার প্রথমে লোক পাচ্ছি না, পরে দাঁড়াও দেখাচ্ছি কি হলো। তো এই যে এখন 11:40 মতো বাজে, আর বাইরে দেখো এদিকে নীল আকাশ, আর এদিকে যেহেতু রথের দিনে একটু আধটু বৃষ্টি হয়, তাই দেখো টিপটাপ টিপটাপ করে কিন্তু বৃষ্টিও পড়ছে। আর ওই যে দূরে যে বাড়িটাতে দেখছো না প্যান্ডেল, জানো তো ওই বাড়িটাতে আমাদের নেমন্তন্নও আছে শনিবারে, তো ওনাদের বাড়ি বিপত্তারিণী পুজো হয়, তো সেখানে নেমন্তন্নও আছে, সেখানেও যাব। আর এমনিতে জানো তো এই পুজো বাড়ির নেমন্তন্ন আমি সচরাচর মিস করি না, কারণ ভোগের প্রসাদ পাওয়া যায়, তার এত সুন্দর টেস্ট, বাড়িতে যতই ভালোভাবে রান্না করো না কেন সেই টেস্ট কোনো মতেই আসে না। তো এই যে এখানে চলে এসেছি স্নান টান সেরে ঠাকুর ঘরে, ওদিকে ছাদে যা টুকটাক ফুল ছিল সমস্তই তুলে নিয়ে এসেছি। এবার চলো ঠাকুরদেরকে আগে স্নান করি নেই। আজকে অনেক ঠাকুর, মানে যতগুলো আমার এখানে পিতলের মূর্তি আছে সব ঠাকুরকে নামিয়ে স্নান করিয়ে আবার তাদেরকে নতুন করে পোশাক পরানো, মানে পুজো দিতে জানা সময় লাগে, এইগুলো করতে অনেকটা সময় লাগে। তারপরে ধরো এই যে ঠাকুরকে দই মাখানো থাকে, তারপরে এই যে দুধ দিয়ে সব স্নান টান করাই না, বাসনপত্রগুলো কেমন একটা তেল তেলে হয়ে থাকে,
আর সেই জন্যই না এইসব মিলিয়ে মিশিয়ে আজকে পুজো করতে অনেক সময় লেগেছে। তো প্রথমে আগে হচ্ছে মাধবকে স্নান করি, আগে মাধবের জামা কাপড়টা চেঞ্জ করে দিয়েছি। আর এই জামাটা তোমাদের মনে আছে? কার কার মনে আছে বলো তো? এই জামাটা আমি কবে কিনেছিলাম? এটা একটা মানে বিশেষ দিন উপলক্ষেই কেনা হয়েছিল। দেখি তো কার কার মনে আছে। আমার এই ড্রেসটা এত পছন্দ, জানো তো, এইরকম ড্রেস আর পাই না। এই একবারই পেয়েছিলাম। এই সাইডে যে দুটো দেখতে পাচ্ছ না, একটুখানি ওই পাখনার মতো করে দিয়েছি, এই জিনিসটা ভীষণ ভালো লাগে। জানি না এটাকে কী নাম বলে। তো এইখানে মাধবের সমস্ত জুয়েলারি পরানো হয়ে গেছে। তো ভাবছিলাম কোন মোটকটা দিলে ভালো লাগবে, তো দেখলাম একটু বড় মোটক দিলেই আর কি দেখতে বেশি ভালো লাগছে। আর তারপরে তো ঠাকুরের হাতে বাঁশি আর মাথায় ময়ূরের পালক, এই দুটো ছাড়া কৃষ্ণের সাজ তো একেবারেই অসম্পূর্ণ। তো সেটাও দিয়েছি, দিয়ে এই যে ঠাকুরকে বসিয়ে দিয়েছি। আর এদিকেও দেখছো কত জামা কাপড়, ফুল টুল সমস্ত রেডি করা, মানে কতক্ষণে সব কিছু করবো। তারপর তো আজকে ছিল বৃহস্পতিবার, এমনিতেই বৃহস্পতিবারের পুজো করতে সময় লাগে, তারপর আজকে এইগুলো ছিল, যার জন্যে আজকে আমার অনেক সময় লেগেছে। তো প্রথমে মাধবকে সাজিয়ে বসিয়ে দিয়েছি। এইবার রাধারানী থেকে শুরু করে এদিকে গোপাল, তারপরে ওদিকে হচ্ছে গোমাতা, তারপরে লক্ষ্মীনারায়ণ ঠাকুর, আর তারপর সবশেষে গৌরনিতাই তো আছেই। তো এতজন ঠাকুরকে স্নান করিয়ে তারপরে প্রত্যেকটা ঠাকুরকে জানো তো আজকে দইও মাখিয়ে দিয়েছিলাম। আসলে দই মাখালে না পেতলের ঠাকুর তো বেশ সুন্দর কিন্তু চকচক করে, মানে 1 মাসের জন্য তো খুব ভালো। আর যদি মাঝে 1 মাস দই দিয়ে যদি স্নান নাও করাতে পারি না, শুধু তখন যদি দুধ গঙ্গা জল দিয়ে করি, তখনও কিন্তু অতটা অসুবিধা হয় না। আর এই যে দই দিয়ে পরিষ্কার করার পর দেখো সবাইকে এত সুন্দর চকচকে লাগে। তো এদিকে রাধারানীকেও এখন পোশাকটা পরিয়ে দিয়েছে। আর রাধারানীর তো এই ড্রেসটার সাথে তো আলাদা করে ওড়না আছে, তো দাঁড়াও ওড়নাটা পরিয়ে নেই, তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো তো এখন কেমন লাগছে রাধারানীকে। জানো তো যখনই এইভাবে সাজাই কেন জানি না মনে হয় আমার কাছে পুরো সামনে কোনো একটা রানী বসে আছে, মানে ঠিক সাজটাজ দিয়ে এত সুন্দর লাগে। তবে জানো তো আরও সুন্দর করে সাজানোর ইচ্ছা, কিন্তু দেখবে ইনস্টাগ্রামে ঠাকুরকে কি সুন্দর সুন্দর করে সাজায়, কিন্তু সেই সব জুয়েলারি যে কোথায় পাওয়া যায় আমার সত্যিই জানা নেই। তো এইখানে এক এক করে সমস্ত ঠাকুরকে দেখো জামা কাপড় পরিয়ে দিয়েছি। এইবার হচ্ছে এই যে লক্ষ্মী ঠাকুরের ঘরটা পেতে পুজোটা দিতে পারলেই হলো। মানে এই টাইমটা এসে না মনে হচ্ছে আরও কত তাড়াতাড়ি করতে পারি, কিন্তু কি বলো তো পুজোর কাজ না তাড়াতাড়ি করতে গেলে জিনিসপত্র হাত থেকে পড়ে যায় কিংবা পায়েও ঠেকে যেতে পারে। তো যতই হোক না কেন একটু ধীরে সুস্থেই করতে হবে। আর আজকে দেখো ঠাকুরের এখানে পিতলের আম পাতাও দিয়েছিলাম। আসলে এইটা না সেদিনকে ঘাঁটতে ঘাঁটতে পেয়েছি, তো সেই জন্য খুব ইচ্ছা করছিল দিতে, তো সেই জন্যে আর কি আজকে এইটাই দিয়েছি। আর যেরকম এমনি আর কি ঘট পাতি সেইভাবেই পেতেছি। আর আজকে জানো তো রথযাত্রা, তো বাপি সকালবেলা ফুল কিনতে গিয়েছিল। আজকেও ফুলগুলো এত ছোট ছোট দিয়েছে না, অন্যদিন গাঁদা ফুলগুলো অনেক খুব বড় বড় থাকে, তো আজকের ফুলগুলো একদমই ছোট ছোট ছিল, মানে হলুদ ফুলগুলো, হলুদ গাঁদাগুলো তাও একটুখানি বড় ছিল। আর যেগুলো অরেঞ্জ কালারের গাঁদা ছিল সেগুলো তো মানে মনে হচ্ছে আর কি দুটো ফুলকে জোড়া লাগিয়ে যদি একটা ফুল করে দিত তাহলে ফুলটাকে দেখা যেত, এত ছোট্ট ছোট্ট ফুল ছিল। আর কি অন্যদিন যেরকম মানে সেই তুলনায় আজকে ছোট ছিল, নাহলে ফুল খুব একটা ছোট ছিল না। তো এইদিকে হচ্ছে এখন ঠাকুরের এখানে হচ্ছে নৈবেদ্যটা সাজিয়ে নিচ্ছি। আর আজকে বললাম না ফল টল সব আগের দিন আনাই ছিল, তো আজকে অনেক রকমের ফল ছিল, তো সেগুলো সমস্ত কেটে পুজো টুজো দিয়ে আর কি সমস্ত কিছু গোছাতে আজকে অনেক সময় লেগেছে। পুজো দিতে আর কতক্ষণ সময় লাগে, কিন্তু এই যে সমস্ত গোছগাছ যোগাযন্ত্র করতেই যা সময় লাগে। তো এইখানে ঠাকুরের থালা তো সাজাচ্ছিলাম, আর শুধু না মনে হচ্ছিল আজকে রথযাত্রা একটু রথ টানতে পাবো না, তখনই দেখি বাড়ির পেছন দিয়ে একটা ছোট রথ যাচ্ছে। তো এই রথটা না প্রত্যেক বছরই যায়, কিন্তু অন্যবার তো বড় রথটা টানতে যাই, তো সেই জন্যে এইখানে আর যাই না। তো এইবার যেই না কানে শুনতে পেয়েছি যে হরিনাম সংকীর্তন করতে করতে রথ আসছে, আমি বলতে পারো পুজো ফেলে চলে গেছি যে একটুখানি রথটা টেনে আসি, রথের দড়িটা টেনে আসি, তারপরে এসে আবার পুজো দেব। তো সেই মতো আবার চলে গেছিলাম, একদমই আমাদের বাড়ির পেছন দিয়ে যায়। মানে এই যে এরকম নাইটি পরা দেখছি, এরকম নাইটি পরেই জাস্ট টোলটা গায়ে দিয়ে চলে গেছি। নাহলে জানো তো আমি সচরাচর নাইটি পরে বাইরে বেরোই না, আমার না কেমন যেন একটা লাগে। তো যখন আর একদম উপায় নেই তখন তো পুকুরে বেরোতেই হবে। তো এইদিকে মানে কি বড় সিংহাসনের সমস্ত ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে, এখন এখানে মহাদেবকেও সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আজকে কলকে ফুল, আকন্দ ফুল, নীলকণ্ঠ সমস্ত ফুল ছিল, সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে কিন্তু ভীষণ ভালো সাজানো গেছিলো। তবে জানো তো খুব ইচ্ছা ছিল যে ঠাকুরকে একটুখানি জিলিপি দিয়ে পুজো দেবো, রথযাত্রা
রথযাত্রা তো সকালবেলার দিকে তো জিলিপি পাইনি, তো বাপিকে বলেছিলাম যদি সন্ধেবেলার দিকে দেখো যে কোনো মিষ্টির দোকানে ভাজছে তাহলে আর কি নিয়ে এসো। তো এই মনের আশাটাও পূরণ হয়ে গেছিলো। তো আজকে ঠাকুরকে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে কেমন লাগছে অবশ্যই জানিও। আর দেখবে সমস্ত কিছু দিয়ে এরকম না সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়ার পরে না নিজের মনের মধ্যেও কিন্তু একটা খুব শান্তি কাজ করে। তো এইখানে এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট, কেমন লাগছে সবাইকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এখানে অনেক রকমের ফল আনা ছিল। পেয়ারাটা তো একদম মানে পেকে যাবে এই রকম অবস্থা, তো কিছু করার নেই, তো যথারীতি আজকে কাটতে হয়েছে। আজকে কলাটারও অবস্থা খুব খারাপ ছিল, একটু বেশিই পেকে গেছিলো। তো এই যে ফল নিয়েছিলাম, তবে যতটা দেখতে পাচ্ছ অতটা খেতে পারিনি, খানিকটা আমি খেয়েছিলাম, খানিকটা আবার কৌশিকের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। মানে যে কটা দেখলাম রাখা যেত না সব কটাই কেটে ফেলেছিলাম, তবে আর খেতে পারিনি। তারপর এই দেখো সন্ধ্যেবেলায় ঠাকুরকে হচ্ছে জিলিপি দিয়ে ভোগও দিয়েছি, এই আশাটাও আজকে পূরণ হয়ে গেছে। আর আজকের আমার সন্ধ্যের টিফিনে ছিল হচ্ছে ভুট্টাটা প্রায় 3-4 দিন আগের আর কি মা কিনে দিয়েছিল, মা ওদিকে দেখতে পেয়েছিল। তো দুটো ভুট্টা ছিল, একটা একদিনকে খেয়েছিলাম আর একটা আজকে করলাম। আর এই দেখো পাতিলেবু নেই, অবশেষে একটুখানি গন্ধরাজ লেবু মাখিয়ে খেয়েছিলাম। এটা আমার ভীষণ ফেভারিট একটা। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি, টাটা সকলকে।